তো এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার মার্কেট কিন্তু ভীষণভাবে ক্রেজি। কোন প্লেয়ার কোথায় মুভ করছে, কি করছে না করছে, সবসময় কেউ প্রপারলি ট্র্যাক করতে পারছে না। এবং সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে যে একটা করে ক্লাব তারা খুব গোপনে কাজকর্ম সারছে, অনেক ক্লাব গোপনে কাজকর্ম সারছে, এবং তার যখন ফাইনাল আপডেট বেরিয়ে আসছে তখন তাদের ফ্যানরা কিন্তু ভীষণভাবে খুশি হচ্ছে। আজকে এমন কিছু প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেই প্লেয়ারের ক্লাবের ডিমান্ড থাকা দরকার, সেই পজিশনের ডিমান্ড থাকা দরকার, এবং অবশ্যই সেটা ফিউচারে হবে কি হবে না সেটা পরের ব্যাপার, বাট কতটা দরকার রয়েছে, কতটা প্রয়োজন রয়েছে সেই প্লেয়ারের, সেটা নিয়ে একটা পার্টে কথা বলবো। এবং তার সাথে কিছু কনফার্মেশন রয়েছে, কিছু অ্যানাউন্সমেন্টও এসে গেছে, অবশ্যই সেইগুলো নিয়ে কথা বলবো। প্রথম যে অ্যানাউন্সমেন্টের খবরটা সেটা কিন্তু আসছে চেন্নাইন এফসির তরফ থেকে। তারা আজকে অফিসিয়ালি লুকাস ব্রাম্বিলা, ব্রাজিলিয়ান মিডফিল্ডার, তার অ্যানাউন্সমেন্ট কিন্তু করে দিয়েছে, যার টিজারটা গতকাল এসে গেছিলো। এবং ব্রাজিল থেকে এই প্লেয়ার 1 বছরের চুক্তিতে কিন্তু চেন্নাইন এফসিতে সই করেছে। তো 6জন বিদেশি কোটা আপাতত চেন্নাইন এফসির সিল্ড। ফ্রম ফরওয়ার্ড টু মিডফিল্ড টু ডিফেন্স, সব দিক থেকে কিন্তু চেন্নাইন এফসি অনেক বেটার টিম বানিয়েছে আগের 2-3টে সিজনের থেকে। তো এটা দেখার যে এবার মাঠে তার কতটা রিফ্লেকশন হয়। দ্বিতীয় যে অ্যানাউন্সমেন্টের টিজারটা এসেছে, এটা আমরা হয়তো অনেকে বুঝতে পারছি, বেঙ্গালুরু এফসি তারা স্পেনের একটা জায়গার ছবি দিয়ে এবং সেখানে বেঙ্গালুরুর জার্সি রেখে জানিয়ে দিয়েছে যে এখান থেকে ভাই কোনো প্লেয়ার তো নিশ্চিতভাবে আসছে। কিন্তু এখানে ইন্টারেস্টিং জায়গা, যে লোকেশনের ছবিটা বেঙ্গালুরু এফসির তরফ থেকে পোস্ট করা হয়েছে সেটা সেভিয়েতে। সেই জায়গা থেকে কোনো প্লেয়ার আসছে এখনও অবধি কিন্তু রিউমার নেই, কারণ অ্যালবার্তো নোগুয়েরা একমাত্র স্প্যানিশ প্লেয়ার হিসেবে কিন্তু বেঙ্গালুরুতে লিঙ্কড আপ রয়েছে। কিন্তু যেহেতু অ্যালবার্তো নোগুয়েরা ফ্রম মাদ্রিদ, তো এটা কোথাও অনেকের কাছে একটা কনফিউজিং ব্যাপার তৈরি হয়েছে যে আরও হয়তো অন্য কোনো প্লেয়ার যার রিউমার এর আগে ছিল না মার্কেটে, সেই প্লেয়ার হয়তো স্প্যানিশ, বাট সে কোথাও সেভিয়ে জোন থেকে বিলং করে, সেই প্লেয়ার হয়তো বেঙ্গালুরুতে সই করেছে এবং তার অ্যানাউন্সমেন্টে হয়তো আগে এসে যাবে। দেখা যাক, ইন্টারেস্টিং ব্যাপার। এই কারণেই বললাম যে যারা জানতেই দিচ্ছে না, কোনোভাবে কোথাও লিক হচ্ছে না বা কোনো রিউমার থাকছে না, সেই অ্যানাউন্সমেন্টগুলো বা সেই প্লেয়ারের আপডেটগুলো সব থেকে ইন্টারেস্টিং দেখতে লাগছে। এরপর অবশ্যই আপুইয়া তার সকালের আপডেট কিন্তু মার্কাস জানিয়ে দিয়েছে যে পেপারস ওয়ার্কটা বাকি ছিল সেটা এই মুহূর্তে কিন্তু ডান, এবং আগামী 24 ঘন্টার মধ্যে আপুইয়ার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মোহনবাগানের থেকে সম্ভবত হয়ে যাবে। এবং সেটা প্রথম অ্যানাউন্সমেন্ট হতে চলেছে, কারণ এটা সমস্ত রকম চুক্তি কিন্তু চূড়ান্ত হয়ে গিয়ে সই সাবুত সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কোথাও আর কোনো বাধা নেই। মোহনবাগানে অফিসিয়ালি আপুইয়া সই করে দিয়েছে এবং তার ভিডিও হয়তো রেডি হচ্ছে, সেটা মোহনবাগানের তরফ থেকে উইদিন 24 আওয়ার্স পাবলিশ হয়ে যাবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে অফিসিয়ালি কালকে যেমন এটা পুরোপুরি টার্মস কন্ডিশন ডিল এগ্রিমেন্টের জায়গা থেকে আপুইয়া মোহনবাগানের প্লেয়ার হয়ে গেছিলো, আজকে তোমরা বলতে পারো যে আজ থেকে আপুইয়া অফিসিয়ালি মোহনবাগান প্লেয়ার। তো এখনও অবধি ঠিক কত বছরের চুক্তি সেটা সামনে আসেনি, তো সেটা অবশ্যই মোহনবাগানের যখন অ্যানাউন্সমেন্ট আসবে তখন আমরা বুঝতে পারবো। তো যেটা আন্দাজ করা হচ্ছে যে রিসেন্ট টাইমে যেটা হয়েছে যে 5 to 6 ইয়ার্সের যে মেগা কন্ট্রাক্ট হচ্ছে মোহনবাগানের নতুন প্লেয়ারদের সাথে, সেরকমই কিন্তু আপুইয়ার সাথে হচ্ছে, এবং তার যে টোটাল ডিলটা দ্যাটস হিউজ অ্যামাউন্ট, সেটা নিয়ে আর নতুন করে কথা বলে লাভ নেই। এরপর যে অফিসিয়াল একটা নতুন সিগনেচার হয়েছে, যেটা আমি কালকে বলতাম, বাট এক্সাক্ট ব্যাপারটা না জেনে আমি কিছু বলিনি, কারণ হায়দ্রাবাদ এফসি থেকে একটা প্লেয়ার যখন অন্য কোনো ক্লাবে সিগনেচার করছে তখন তার ডিটেলস না জেনে শেয়ার করাটা ঠিক না। কারণ হুসেন সাজাদ প্যারে, এই যে ডিফেন্ডার হায়দ্রাবাদ এফসির ইন্ডিয়ান অ্যারোজ থেকে সই করেছিল 2022-এ, সেই প্লেয়ার কিন্তু গত সিজনে একটা রিমার্কেবল ম্যাচে তার ছাপ রেখেছিল। যে গত সিজনে আমরা দেখেছিলাম হায়দ্রাবাদকে জাস্ট একটা সিঙ্গেল ম্যাচে জয় পেতে, চেন্নাই এফসির বিরুদ্ধে 1-0 গোল হয়েছিল, সেখানেই হুসেন সাজাদের কিন্তু গোল ছিল। তো এই যে একটা রিমার্কেবল ম্যাচ তার কেরিয়ারে ছিল, সেই প্লেয়ারকে কিন্তু বেশ কিছু ক্লাব ট্র্যাক করে রেখেছিল এবং অনেকে ইন্টারেস্টেড ছিল, বাট ফাইনালি মোহামেডান স্পোর্টিং ভার্বালি সমস্ত কিছু রিচ করে গেছিলো তার সাথে। এবং সেটারই জাস্ট আমার কালকে একটা কনফার্মেশনের দরকার ছিল, সেটা আমি পাওয়ার পরে আজকে অন্তত বলতে পারি, যেটা গত পরশু দিনকে হয়েছে, যে হুসেন সাজাদ কিন্তু অফিসিয়ালি মোহামেডান স্পোর্টিংয়ে সই করেছে। এবার লাস্ট যে দুজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো, এই দুজন প্লেয়ার যে কোথাও ফ্যান ডিমান্ড রয়েছে বা কোথাও টিমের ডিমান্ড একটা সময় থাকবে, এটা অন্তত আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারি। নাম্বার 1 সেটা হচ্ছে জিকসন সিং। দেখো, আপুইয়ার ডিলটাতে ভীষণভাবে ইস্টবেঙ্গল কিন্তু ইন্টারেস্টেড ছিল, টার্গেট করেছিল, ভালো রকমভাবে মুভ করছিল, বাট ফাইনালি কি হয়েছে, মোহনবাগান ডিলটা কিন্তু পেয়ে গেছে, মোহনবাগান আপুইয়াকে সই করিয়েছে। এবং সেই জায়গা থেকে এটা তো পরিষ্কার ব্যাপার যে ইস্টবেঙ্গলের ডিফেন্সিভ মিডফিল্ড জোনে বা ডিফেন্সিভ ব্লকার জোনটাতে একটা লং টার্মের প্লেয়ার লাগবে।
এবং এজের দিক থেকে এই দুটো প্লেয়ার কিন্তু সেম এজের প্লেয়ার, ওরা সেম ব্যাচ আন্ডার 17 ওয়ার্ল্ড কাপের প্লেয়ার, এবং তারপরে আইএসএলেও কিন্তু দুজনের কেরিয়ারটা একইভাবে শুরু হয়েছিল, ন্যাশনাল টিমে একইভাবে শুরু হয়েছিল, দুজনকে প্রায় সমান স্ট্যাচারের প্লেয়ার ধরা হয়, দুজনের মধ্যে ট্যালেন্ট কোয়ালিটি সব কিছুই কিন্তু সেম ওয়েতে রয়েছে। এবং তার সাথে আরও একজন প্লেয়ার, সেটা হচ্ছে ওয়াংজাম সুরেশ সিং। এবার অনেকে অনেক দিন ধরে সুরেশ সিংয়ের রিউমার বা সুরেশ সিংয়ের লিঙ্ক আপ ইস্টবেঙ্গলের সাথে করিয়েছে। আমি একদিনের জন্য বেশি কথা বলিনি, কারণ সুরেশ সিংয়ের সাথে রিসেন্ট টাইমে কিন্তু বেঙ্গালুরু এফসি 2028 অবধি চুক্তি বাড়িয়েছে, এবং যদি বেঙ্গালুরুর দিকে তাকানো যায় সেখানে তারা রোহিত কুমারকে ছেড়ে দিয়েছে, তো কোনো ডিফেন্সিভ ব্লকার কিন্তু আর নেই। এস্টাবলিশড ডিফেন্সিভ মিডফিল্ডার ইন্ডিয়ার ন্যাশনাল টিম থেকে কেউ বেঙ্গালুরু এফসিতে নেই, তো সেই জায়গাতে তারা সুরেশ সিংকে ছেড়ে দেওয়ার কথা ভাববে না। এবার তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা জিকসনকে নিয়ে কথা আজকে বলছি কেন, তার কারণটা হচ্ছে যে বারবার আমি অন্তত একটা কথা বলেছি যে জিকসন আগামী সিজনে যে কন্ট্রাক্ট এক্সটেনশন করবেই, আরও যে 2 বা 3টে সিজন কেরালাতে থাকবে, এই রকম কিন্তু অ্যাসুরেন্স জিকসনের ক্যাম্প থেকে কেরালা ব্লাস্টার্স এখনও অবধি রিসিভ করেনি। এবং যদি সেটা অগাস্টের মধ্যে রিসিভ না করে তাহলে কিন্তু তাকে ফ্রিতে ছেড়ে দেওয়ার মতো পরিকল্পনা কেরালা ব্লাস্টার্স করবে না। যদি তার ভালো রকম ডিমান্ড থাকে মার্কেটে, তাহলে সেই ক্লাবের সাথে নেগোসিয়েট করে তাকে ছেড়ে দেওয়ার প্ল্যান করবে, এবং এটা একটা বুদ্ধিদীপ্ত কাজ, যেটা গত সিজনে প্রভসুকন সিং গিলের ক্ষেত্রে হয়েছিল, যে ও পরিষ্কার জানিয়েছিল যে না, আমি কোনোভাবে ভাই কন্ট্রাক্ট এক্সটেনশন করব না। তো ওকে ইস্টবেঙ্গলে কিন্তু কেরালা সেল করেছিল এবং একটা ভালো অ্যামাউন্ট পেয়েছিল। সেই রকম একই ব্যাপার জিকসনের ক্ষেত্রে হতে পারে, কারণ ফিউচার প্লেয়ার হিসেবে ভিবিন মোহনের উঠে এসেছে, আজাহারের মতো প্লেয়ার উঠে এসেছে, দানিশ ফারুকের মতো প্লেয়ার রয়েছে। তো যখন তোমার ওই জোনটা স্ট্রং রয়েছে এবং তুমি জানো যে আমার সাপ্লাই লাইন রেডি রয়েছে এবং একটা হাই ভ্যালুয়েবল প্লেয়ার আমার টিম থেকে যদি ফ্রিতে অন্য রাইভাল ক্লাবে সিগনেচার করে, সেটা আমার পক্ষে মেনে নেওয়া কষ্টকর, তখন কিন্তু সেই ক্লাব অবশ্যই মার্কেটে তার জন্য পসিবল সুইটারের খোঁজ করবে। এবং এই ক্ষেত্রে কোথাও বারবার করে এবার যা ফিল হচ্ছে যে জিকসনের জন্য ইস্টবেঙ্গল কুড বি দ্য বেস্ট চয়েস। এবং মুম্বাই সিটি এফসি একটা মুভ অবশ্যই করতে পারে, যে আপুইয়াকে রিপ্লেস করার ক্ষেত্রে ওরা মুভ করতে পারে, কিন্তু যেভাবে জেরেমি মানজোরো সিগনেচার হয়েছে, জায়েস রানের টিমে রয়েছে, ওয়েল ভ্যান নিয়েভ রয়েছে, এবং অবশ্যই ব্র্যান্ডনের সিগনেচারটা আমি বারবার বলছি, এই সিগনেচারটা কুড বি দ্য বেস্ট সিগনেচার ইন দিস সিজন ফর মুম্বাই সিটি এফসি। তারপরে ওরা জিকসনের জন্য খুব একটা চেষ্টা করবে বলে এটা আমার অন্তত পার্সোনালি মনে হচ্ছে না। বাট হ্যাঁ, ট্রান্সফারের ক্ষেত্রে যে কোনো টিম যে কোনো মুহূর্তে মুভ করতে পারে, আমার কি মনে হলো বা তোমার কি মনে হলো ডাজন্ট ম্যাটার, বাট কোথাও আমার ইনটিউশন বলছে যে হয়তো এই মুভটা মুম্বাই সিটি এফসি তারা নাও করতে পারে। তো সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গল কোথাও ভীষণভাবে একটা লোন ফাইটে যেতে পারে যে জিকসনকে ইস্টবেঙ্গল তুললো। এবার এখানে ব্যাপার যে কতটা কার্লোস কুয়াদ্রাতের যে স্ট্র্যাটেজি রয়েছে, তার যে গেম প্লে স্টাইল রয়েছে, সেখানে জিকসনকে তিনি কতটা ফিট হতে দেখতে চান। তিনি নিশ্চিতভাবে হয়তো সুরেশকে খেলিয়েছেন, সেখানে সুরেশ তার জন্য বেস্ট ফিট হতে পারতো, বা আপুইয়ার যে খেলার স্টাইলটা হয়তো তার পছন্দ হয়েছিল, তিনি ইস্টবেঙ্গল কর্মকর্তাদের বলেছিলেন যে এটা অল আউট মুভ করার জন্য, হয়তো সেই ক্ষেত্রে জিকসন কতটা তার ক্ষেত্রে পসিবল জায়গা করতে পারে তার টিমে, সেখানে একটা ডাউট নিশ্চিতভাবেই থেকে যায়। তবে অবশ্যই এটা আমি বলতে পারি যে জিকসন কিন্তু আগামী দিনে ইস্টবেঙ্গলের জন্য বেস্ট চয়েস হতে পারে, যদি মার্কেটে কেরালা ব্লাস্টার্স তাকে সেল করতে চায়, যদি সে এক্সটেনশন না নিতে চায়, এবং অবশ্যই যদি এখানে পসিবল সুইটার হিসাবে ইস্টবেঙ্গল ভীষণভাবে উঠে আসে, তাহলে এই ডিলটা ইস্টবেঙ্গল ক্র্যাক করতে পারে, যেটা ইস্টবেঙ্গলের জন্য ভীষণভাবে দরকার একজন ডিফেন্সিভ মিডফিল্ডার ফর দ্য লং রান। এটাতে তোমাদের কি ওপিনিয়ন রয়েছে অবশ্যই শেয়ার করো। নাও লাস্ট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, এই প্লেয়ারকে নিয়ে মোহনবাগান ফ্যানেদের ডিমান্ড কিন্তু এবার চরমে উঠছে। আমি সিরিয়াসলি জানি না এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কতটা সেন্স ক্রিয়েট করছে, আমি সিরিয়াসলি জানি না, তবে অবশ্যই দেখো ফ্যানেদের ডিমান্ড থাকবে, নিশ্চিতভাবেই থাকবে। এটা মানে থাকা না থাকা নিয়ে কোথাও কোনো আপত্তি নেই। আমি নিজে রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে বলছি যে আমার টিম 15th টাইম চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরে, ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগোরা পারফরমেন্স করার পরেও এমবাপে আসবে, এমবাপেকে আনা দরকার, এমবাপেকে চাই আমার টিমে, এটা নিশ্চিতভাবে আমার মতো কোটি কোটি ফ্যানের কিন্তু ডিমান্ড ছিল। সে এসে এক্সট্রা কী করবে আমরা জানি না, বাট কোথাও আমার টিমে তাকে লাগবে। তো এরকমই হয়তো একটা চিন্তাভাবনা এই মুহূর্তে মোহনবাগান ফ্যান্সের রয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা কতটা সেন্স ক্রিয়েট করছে, উই হ্যাভ ডাউটস, সিরিয়াসলি উই হ্যাভ ডাউটস। কারণ একই সিজনে
একটা টিম তার দুজন বেস্ট প্লেয়ারকে নিশ্চিতভাবে ছাড়বে না, জাস্ট ছাড়বে না, পরে ভাবা যেতে পারে যে একদম যখন লাস্ট ইয়ার অফ কন্ট্রাক্টে লালিয়ানজওয়ালা ছাংতে দাঁড়িয়ে থাকবে তখন কি হবে তাকে নিয়ে, সেটা কিন্তু আগে থেকে কেউ প্রেডিক্ট করতে পারে না। এবার ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে কি মোহনবাগানে লালিয়ানজওয়ালা ছাংতেকে লাগবে, তাহলে আমি নিশ্চিতভাবে বলবো না। তার কারণটা হচ্ছে হোসে মলিনা আসুক, তিনি এসে মনবীর সিং, লিস্টন কোলাসো এদের পারফরমেন্সকে তিনি দেখুন, এবং যদি দেখা যায় যে তাদের পারফরমেন্স ডাউন হয়েছে বা তাদের থেকে যে এক্সপেকটেশনটা রয়েছে মোহনবাগানের সেটা তারা ফুলফিল করতে পারেনি, দেন কোথাও নতুন প্লেয়ারের জন্য ফরওয়ার্ড করা হোক, নতুন প্লেয়ারের কথা ভাবা হোক, এবং সেই প্লেয়ার যদি আসতে চায়, এটা তো ঠিক কথা যে দীর্ঘদিন ধরে ছাংতের জন্য মোহনবাগান দে আর ইন্টারেস্টেড, এবং হোসে মলিনার যে স্ট্র্যাটেজি সেটা আমাদেরকে এই সিজনে ফলো করতে হবে। তিনি কিন্তু উইঙ্গারদের ওপর ভীষণভাবে ভরসা করেন। লাস্ট সিজন অবধি আমরা যেটা দেখেছি যে লিস্টন বলো বা মনভীর বলো, সেটা ফেরান্দোর কোচিং হোক বা সেটা হাওয়াসের কোচিং হোক, তারা কিন্তু উইং ব্যাকে শিফট হয়ে গেছিলো, অলমোস্ট তারা অনেকটা সময় ডিফেন্সের কাজ করছিল। সেটা অন্তত হোসে মলিনার যে স্ট্র্যাটেজিস রয়েছে প্রিভিয়াস টিমে তিনি যা যা কোচিং করিয়েছেন সেখান থেকে বলা যেতে পারে যে তিনি উইঙ্গারদেরকে হয়তো উইং ব্যাকে শিফট নাও করতে পারেন, তিনি মনভীর এবং লিস্টনকে একদম পার্টিকুলার উইঙ্গার হিসেবে ইউজ করতে পারেন। আবার এমনও হতে পারে যে মনভীরকে আমরা সেন্টার ফরওয়ার্ডেও খেলতে দেখতে পারি। তো কোথাও একটা মনভীর, লিস্টন তারা কি পারফরমেন্স করছে, আশিক কুরুনিয়ান ফিরছে, এই প্রত্যেক উইঙ্গারের কিন্তু পারফরমেন্সের প্যারামিটার বলে দেবে যে পরবর্তী সিজনে লালিয়ানজওয়ালা ছাংতের জন্য মোহনবাগান কতটা মুভ করবে। সো এই ডিলগুলো কিন্তু ইন ফিউচার প্রত্যেকটা ক্লাবের ফ্যান বেসের কাছে ইন্টারেস্টিং ডিল এবং কোথাও ফিউচারিস্টিক ডিল হিসেবে দেখা দেবে। এই সব কিছু নিয়ে তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই শেয়ার করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।